আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার নাম লিখে আছে এখানে। চ্যাপ্টার নাম কি? চ্যাপ্টার নাম হচ্ছে গতি বা মোশন। তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা গতি রিলেটেড যেসব ব্যাপার আছে ওগুলো নিয়ে আলোচনা করব। যে কোনো একটা বস্তু স্থির কিনা বা গতি কিনা, বা গতিশীল হলে তার জন্য কি কি সূত্র খাটবে ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারে। তো যেহেতু আমরা গতি নিয়ে আলোচনা করব, তো প্রথমে হচ্ছে আমাদের গতি জিনিসটা কি এটা হচ্ছে বোঝা লাগবে। যে স্থিতি আর গতি এই দুটোর মধ্যে পার্থক্য কি। যদিও এটা আমরা আমাদের চোখ দিয়ে দেখলে বলতে পারি যে কোনো বস্তু যদি গতিশীল থাকে তো আমরা বুঝতে পারি যে বস্তুটা নড়াচড়া করতেছে বা গতিশীল আছে। আবার কোনো বস্তু স্থির থাকলে সেটা আমরা বুঝতে পারি। কিন্তু শুধু বুঝতে পারলে হবে না, ফিজিক্সে হচ্ছে আমাদেরকে এটা ভালো মতো হচ্ছে ব্যাখ্যা করতে হবে বা ভালো মতো সংজ্ঞায়িত করে বলতে হবে। তো ওইটা হচ্ছে আমরা আজকে প্রথমে দেখবো, যে স্থিতি আর গতির মধ্যে পার্থক্য কি। তাহলে প্রথম হচ্ছে যে স্থিতি এবং গতি। তো স্থিতি কি জিনিস? যদি আমরা এটা দেখে বুঝতে পারি যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে তখন তার অবস্থাকে স্থিতি বলে, আর কোন একটা বস্তু যদি গতিশীল থাকে তখন তার অবস্থাকে হচ্ছে গতি বলে। এখন এটা তো আমরা এমনি বুঝতে পারি, কিন্তু যদি পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে হয় যে স্থিতি কি জিনিস, তখন কিভাবে বলবো? তো আমি আগে সংজ্ঞাটা লিখি, এরপর বুঝে বলতেছি যে স্থিতি কি। যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে অবস্থানের পরিবর্তন না হলে তার অবস্থাকে স্থিতি বলে। তার অবস্থাকে স্থিতি বলে। আচ্ছা, এখন তাহলে আমি এখান থেকে গতি সংজ্ঞাটাও লিখতে পারি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি হয় তাহলে তার অবস্থাকে গতি বলে। এটা আমরা লিখতে পারবো। আমি লিখে দিই এটা, কিন্তু এর আগে হচ্ছে এখানে কিছু কথা আছে। এই যে প্রসঙ্গ কাঠামো, আমি যেটাকে বললাম যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, প্রসঙ্গ কাঠামো জিনিসটা আমাদের বোঝা লাগবে। এরপর হচ্ছে, তো আমি প্রসঙ্গ কাঠামো আগে জিনিসটা দেখাই। যে প্রসঙ্গ কাঠামো যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে। তো প্রসঙ্গ কাঠামো কি আগে এটা আমরা বুঝি। যে প্রসঙ্গ কাঠামো হতে পারে কোনো একটা গাছ হতে পারে, আবার কোনো একটা নির্দিষ্ট জায়গা হইতে পারে। এরপর হচ্ছে কারো বাড়ি হইতে পারে, কারো বাসা হইতে পারে, যে কোনো কিছুই, যে যার সাপেক্ষে হচ্ছে আমি বস্তুর অবস্থানটা হচ্ছে আমি পরিমাপ করব। যে ধর হচ্ছে, এই যে এখানে একটা গাছ আছে এমন, আর এই গাছের সাপেক্ষে এখান ধর একটা ব্লক বা হচ্ছে একটা ইট রাখা আছে। তো এই ইটটাকে আমি শুধু স্থির বললে হবে না, আমাকে হচ্ছে বলতে হবে যে কার সাপেক্ষে স্থির। যে ধরো এই গাছটা তো স্থির, এ কিন্তু স্থিরই আছে। তো এই গাছের সাপেক্ষে এই ইটটা স্থির, এটা কিন্তু সত্য। আবার যদি এখানে একজন মানুষ থাকে, যে একজন মানুষ আছে এখানে, যে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে।
এদিক বরাবর। তো আমি যদি এই মানুষটার সাপেক্ষে হচ্ছে এই ইটের অবস্থা চিন্তা করি, তখন কিন্তু সেটা স্থির হবে না। এই মানুষটার কাছে মনে হবে কি, এই মানুষটার কাছে মনে হবে এই ইটটা তার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। এই মানুষটার কাছে মনে হবে এই ইটটা 2 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে আসতেছে, কিন্তু আসলে কিন্তু ইটটা স্থির। তো এজন্য হচ্ছে আমাদের আগে প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে ফিক্সড করতে হয়, যে আমার প্রসঙ্গ কাঠামো কোনটা, আমি কার সাপেক্ষে হচ্ছে বস্তুর অবস্থান পূরণ করতেছি। আমি যার সাপেক্ষে পরিবর্তন করব সে স্থির আছে কিনা গতিশীল আছে সেটার উপর নির্ভর করে আমি যে বস্তুর হচ্ছে স্থিতি বা গতি নির্ণয় করব, সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে বা সেটা বের করতে হয়। যেমন যখন আমরা প্রথমে গাছটার জন্য হচ্ছে বের করছি, গাছটা কিন্তু স্থির ছিল। তো গাছের সাপেক্ষে যখন আমি কি করছি, এই ইটের অবস্থান নির্ণয় করছি, তখন সেটা কি আসছে, স্থির আসছে, যে ইটটা স্থির ছিল। আর যখন আমি হচ্ছে এই গতিশীল মানুষের সাপেক্ষে চিন্তা করছি, তখন কি দেখা গেছে, তখন দেখা গেছে ইটটা হচ্ছে গতিশীল। তো এই জন্য হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোটা আগে নির্ধারণ করতে হয়, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তু স্থির নাকি গতিশীল। তো এরকম আরেকটা উদাহরণ ধর হচ্ছে, যে একটা ধরো বাস আছে, এখানে একটা বাস আছে, এই বাসের মধ্যে ধরো দুইজন আছে, দুজন ব্যক্তি আছে বাসের মধ্যে। তো এই বাসটা ধর 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন এই ইটটা ধরো বাসের মাঝে আছে। তো ইটটা যখন বাসের মাঝে থাকবে, তখন বাসে থাকা দুজন ব্যক্তির কাছে মনে হবে ইটটা স্থির, কিন্তু আসলে কিন্তু ইটটা স্থির না। ইটটা যেহেতু বাসের মধ্যে আছে, তাহলে ইটটা হচ্ছে বাসের সাথে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে চলবে। ইটের গতি থাকবে কত, 10 মিটার পার সেকেন্ড, যেটা বাস যেদিকে চলতেছে ওইদিকে। কিন্তু বাসে থাকা ব্যক্তির কাছে মনে হবে কি, যে এই ইটটা চলতেছে না, এইটা স্থিরই আছে। তো এটা কিন্তু তার কথা কিন্তু সত্য, কারণ সে যেহেতু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এই জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে চলা ইটকে তার কাছে স্থির মনে হবে। কিন্তু বাইরে থেকে যে লোকটা আছে বা বাইরে যে গাছটা আছে, এই গাছের সাপেক্ষে এই ইটটার বেগ কত হবে, 10 মিটার পার সেকেন্ড। আবার এই যে এই লোকের কাছে কি মনে হবে, এই লোকের কাছে হচ্ছে ইটটা গতিশীল মনে হবে। সেটা কত বেগে, সেটা মনে হবে 8 মিটার পার সেকেন্ড বেগে। এটাকে হচ্ছে আপেক্ষিক বেগ বলে। তো আপেক্ষিক বেগ জিনিসটা কি, এটা আমাদের এখনই বোঝার দরকার নেই, এটা আমরা পরে বুঝবো। তো জেনে রাখো যে এই লোকটার কাছে মনে হবে এই ইটটা 8 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলতেছে, 10 মিটার পার সেকেন্ড মনে হবে না। তো এটা গেল হচ্ছে প্রসঙ্গ কাঠামোর ব্যাপার, যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে ফিক্সড কোন একটা বস্তু, যার সাপেক্ষে আমরা কি করব, যার সাপেক্ষে হচ্ছে কোন একটা বস্তুর আমরা স্থিতি বা গতি নির্ণয় করব। আবার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হচ্ছে অবস্থানও নির্ণয় করা হয়। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার স্কুল কোথায়, তো তুমি শুধু মাইক দিয়ে বললে হবে না, মাইক দিয়ে কোথায় আছে এটা হচ্ছে বলতে হবে, বা কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে বা কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হচ্ছে বলতে হবে যে বড় মসজিদ মোড় থেকে হচ্ছে 500 গজ দূরে বা 200 গজ দূরে। এখন 200 গজ দূরে শুধু বললে হবে না, 200 গজ দূরে কোন দিকে এটা বলা লাগবে। তো বলতে হবে কি, যে 200 গজ দূরে দক্ষিণ দিকে। এবার যখন হচ্ছে আমরা দিক সহ বলে দিব, তখন হচ্ছে সেটা একটা ফিক্সড পয়েন্ট হবে। তখন যে কোনো একজন যে অপরিচিত তার জন্য সহজে বের করা যাবে, সে সহজে বের করতে পারবে। আচ্ছা, এখন তাহলে গতি কি? তো গতি জিনিসটা তো কোনো বোঝার কথা, এখানে আমি বলে ফেলছি গতি। তো আমি সংজ্ঞাটা লিখে দিই, যে গতি কি জিনিস। হ্যাঁ, তো আমি এটাকে এখানে নিয়ে আসি কপি করে। যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তার অবস্থাকে গতি বলে। সংজ্ঞা কিন্তু সেমই, অবস্থানের পরিবর্তন হলে গতি হবে, আর অবস্থানে যদি পরিবর্তন না হয় তখন তাকে আমরা স্থিতি বলবো। একদমই সহজ এটা। আচ্ছা,
তো এটা গেল। এরপর হচ্ছে বিভিন্ন প্রকার গতি আছে, এগুলো হচ্ছে আমাদের দেখা লাগবে যে কি কি প্রকারের গতি হচ্ছে আমাদের চারপাশে আছে। এখান থেকে হচ্ছে পরীক্ষায় ক নাম্বারে আসে আর এমসিকিউতে আসে। বিভিন্ন প্রকার গতি, তো এটা এমসিকিউ আর হচ্ছে অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, মানে খ 2 মার্কের জন্য আসে এটা। তো প্রথমে যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি বা সবচেয়ে বেশি আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে সরলরৈখিক গতি। তো প্রথমে হচ্ছে কি সরলরৈখিক গতি। তো নাম থেকেই বোঝা যাইতেছে যে আমার কোন একটা বস্তু যদি সরল রেখায় চলে তখন তার যে গতি থাকবে সেটাই কি হবে, সরলরৈখিক গতি। সরল রেখা কেমন, একদম সোজা একটা রেখা, যে যে এমন একটা রেখা। তো কোন একটা বস্তু যদি এমন একটা রেখায় চলে, যে একদম সোজা একটা রেখায় যদি চলে, তখন তার যে গতি পাওয়া যাবে সেটা হবে সরলরৈখিক গতি। তাহলে সংজ্ঞাটা আমি লিখে দিই, যে কোনো একটি বস্তু সরল রেখায় চললে তার গতিকে সরলরৈখিক গতি বলে। আচ্ছা, তো এখান থেকে মাঝে মধ্যে সংজ্ঞাও আসতে পারে যে সরলরৈখিক গতি কাকে বলে। আর এমসিকিউতে আসে হচ্ছে সরলরৈখিক গতির উদাহরণ, যে সরলরৈখিক গতির উদাহরণ দাও। তো সরলরৈখিক গতির উদাহরণ কি কি হইতে পারে, যেমন হচ্ছে কি যে ধরো হচ্ছে বাস চলতেছে কোনো একটা সরল রাস্তায় বা একটা সোজা রাস্তায়, যদিও বাস হচ্ছে মাঝে মধ্যে বাঁক নেয়। আচ্ছা, তো ওটাকে আমরা না নিই। ধরো হচ্ছে ছাদ থেকে আমি একটা বস্তুকে ফেলে দিলাম, তো ছাদ থেকে একটা বস্তুকে ফেলে দিলে কি হবে, সে সহজ হচ্ছে নিচে পড়বে। যে এটা ধরো হচ্ছে ছাদ, ছাদ থেকে যদি আমি ফেলে দিই, এখানে একটা বস্তু ছিল এটাকে আমি যদি ফেলে দিই, তাহলে এটার গতি কেমন হবে, এটা গতিপথ হবে একদম সোজা, সে একদম সোজা নিচে পড়বে এটা দিক বরাবর। তো এই যে এটার গতি হবে কি সরলরৈখিক গতি। তাহলে আমরা কি বলতে পারি, যেমন ছাদ থেকে ফেলে দেওয়া কোনো বস্তুর গতি, বস্তুর গতি। তো এরকম আরো উদাহরণ আছে। এটা তো গেল। একটু wait। আচ্ছা, ক্লাস শুরু হয়ে গেছে, রেকর্ড করা হয়েছে বাকিটুকু, তুমি দেখে নিতে পারবা, সমস্যা নেই। হ্যালো। শুনতেছো আমাকে? হ্যালো। হ্যাঁ, শুনছি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। ক্লাস শুরু হয়ে গেছে অনেকটাই অনেকটাই দেখানো হয়ে গেছে যে স্থিতি আর গতি কি জিনিস। আচ্ছা, আমি একটু বলে দিই না, যদি সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনে আগে আমরা এই যে আমি এখন এখানে আছি যে বিভিন্ন প্রকার গতি, এখান থেকে হচ্ছে এমসিকিউতে আসে আর অনুধাবনমূলক কোয়েশ্চেন আসে। তো আচ্ছা, আবার কি জয়েন করতে গেছে। আচ্ছা, সবাই হচ্ছে মাইক্রোফোন একটু অফ রাখো। এমডি কিরিন, মাইক্রোফোনটা একটু অফ রাখো, তাহলে নয়েজ আসবে না।
আমরা এখানে আছি যে বিভিন্ন প্রকার গতিতে। প্রথমে আমরা পড়তেছিলাম যে সরলরৈখিক গতি, যে কোন একটি বস্তু যদি সরল রেখায় চলে তখন তার যে গতিটা পাওয়া যায় সেটা কি হয়, সেটাই হচ্ছে সরলরৈখিক গতি। তো এটা সবচেয়ে সহজ উদাহরণ কি? সহজ উদাহরণ হচ্ছে যদি আমি একটা ছাদ থেকে বস্তুকে ফেলে দিই, ছাদ থেকে বস্তুকে ফেলে দিলে কি হয়, সেটা একদম সোজা নিচে পড়ে। তো এই বস্তুকে আমরা কি বলতে পারি? এই বস্তুর গতিকে আমরা বলতে পারি যে সরলরৈখিক গতি। এখান থেকে এমসিকিউ কেমন আসে, যে হচ্ছে বলে যে নিচের কোনটি হচ্ছে সরলরৈখিক গতির উদাহরণ। তো এখান থেকে তোমাকে হচ্ছে ওটা শরীরটা দাগাইতে হবে। এরপর হচ্ছে ঘূর্ণন গতি, যে 2 নম্বরে। ঘূর্ণন গতি, তো বলতে পারবা ঘূর্ণন গতি কি জিনিস? নয় যাচ্ছে, সরি। এমডি কিরিন, তোমার মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, তো ঘূর্ণন গতি কি জিনিস বলতে পারবা? কোন একটা নির্দিষ্ট মানে বস্তুকে কেন্দ্র করে যে চারপাশে ঘোরা কি আর কি। হ্যাঁ, নির্দিষ্ট বিন্দুকে যদি কেন্দ্র করে ঘোরে কোন একটা বস্তু, তখন তার গতি যেটা হবে সেটা হবে ঘূর্ণন গতি। তো সংজ্ঞা মাঝে মধ্যে আসে, এখান থেকে এমসিকিউতে বেশি আসে। আচ্ছা, আমি সংজ্ঞাটা লিখে দিই, যে কোন একটা বস্তু যদি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তখন তার গতিকে ঘূর্ণন গতি বলে। আচ্ছা, তো যেমন কি হইতে পারে বলতে পারবা? উদাহরণ দিতে পারবে এটার? একটা ঘূর্ণন গতির উদাহরণ চাকা দাও তো। চাকা হ্যাঁ, গাড়ির চাকা, গাড়ির চাকার গতি। এরপর? ফ্যান হ্যাঁ, ফ্যানের গতি হচ্ছে ঘূর্ণন গতি। এরপরে আমাদের যে গ্রহ বা উপগ্রহ আছে, তাদের গতিকেও ঘূর্ণন গতি বলা যায়। তারা কিন্তু কি করে, যে গ্রহগুলো হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরে সূর্যের চারপাশে, আর উপগ্রহ বা চাঁদগুলো হচ্ছে কি করে, গ্রহকে কেন্দ্র করে ঘুরে। তখন আমরা বলতে পারি যে গ্রহের গতি। এরপর এরপর তুমি যদি কি করো, সুতা দিয়ে হচ্ছে একটা বলকে বেঁধে ঘুরাও, তখন সেটা কি হবে, ঘূর্ণন গতি হবে না? যে কোনো একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে ঘোরালে, কোনো বস্তুকে দিয়ে বেঁধে ঘোরালে। আচ্ছা, তো এগুলো একটু জানা লাগবে, যে উদাহরণ কি কি, উদাহরণ থেকে হচ্ছে এমসিকিউতে আছে, প্রায় আসে। তুমি হচ্ছে কোশ্চেন, বিগত বছরে যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওগুলো খুললে দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে চলন গতি কাকে বলে বলতে পারবা? চলন গতি কি জিনিস? ওই যে আহ, গাড়ি যে চলে না তার মানে গাড়ির প্রত্যেকটা অণু একই সময় একই দিকে চলে, হুম। এই চলাটারই চলন গতি বলে। হ্যাঁ, এটাই। তো এটার সংজ্ঞাটা হচ্ছে প্রায় আসে, জ্ঞানমূলকে।
এটা প্রায় আসে জ্ঞানমূলকে, যে চলন গতি কাকে বলে। তো যদি কি হয়, যদি এমন হয় কোন একটা বস্তুর প্রত্যেকটা কণায় একই সময় একই দিকে চলে, তখন তার গতিকে হচ্ছে চলন গতি বলে। আমি সংজ্ঞাটা লিখি যে, যদি কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তুর সবগুলো কণা সবগুলো কণা একই সময় একই দিকে যাচ্ছে, একই সময়ে একই দিকে যায়, তবে তার গতিকে চলন গতি বলে। আচ্ছা, এটার উদাহরণ দিতে পারবা? তুমি প্রথম যেটা বলছো ওইটাও হবে, যেমন একটা বাসের গতি, তবে বাস থেকে সরল পথে চলা লাগবে। বাস যদি বাঁক নেয় তাহলে কিন্তু হবে না। বাসের গতি, আচ্ছা বাসের চাকায় নেওয়া যাবে না কিন্তু। চাকা কেন নেওয়া যাবে না বলতে পারবা? হ্যালো? শুধুমাত্র হচ্ছে বাসের যে উপরের সাইডটা আছে তার গতিকে নেওয়া যাবে, কিন্তু বাসের চাকার গতি নেওয়া যাবে না, কারণ চাকা কিন্তু ঘুরতে থাকে। একটা যে বাস আঁকাই, এটা ধর একটা বাস, এখানে চাকাগুলো কি হয়, চাকাগুলো কিন্তু সময় সাপেক্ষে হচ্ছে ঘুরতে থাকে, সময়ের সাথে সাথে ঘুরতে থাকে এভাবে। তো এটা দিয়ে ঘুরবে, এটাও ঘুরবে। তো চাকা ঘোরার কারণে কি হয়, চাকার যে বস্তুগুলো আছে বা চাকার যে কণাগুলো আছে তারাও কিন্তু ঘুরে, যে এভাবে ঘুরতে থাকে। তো ঘুরলে কি হয় দেখো তো, দিক পরিবর্তন হইতেছে না, একই দিকে কিন্তু চলতেছে না, যে কিছুক্ষণ হচ্ছে এইদিকে চলছে, কিছুক্ষণ এইদিকে, এরপর কিছুক্ষণ এইদিকে, এরপর কিছুক্ষণ এইদিকে, এভাবে করে চলছে। তো যেহেতু হচ্ছে চাকার অণুগুলোর দিক পরিবর্তন হইতেছে গতির, এই জন্য এটা কি হবে না, চাকার গতি হচ্ছে চলন গতি হবে না, চাকার গতি হবে ঘূর্ণন গতি। তাহলে এটা গেল, আর কি বলা যায়, চলন গতির উদাহরণ আর কি হইতে পারে বলতে পারবা আর? না, শিওর না, আর কি হইতে পারে। আচ্ছা, তোমাদের বইতে একটা উদাহরণ দেখবা যে প্লেনের গতি, যে প্লেন যদি কি হয়, তার দিক ঠিক রেখে, প্লেনের গতি, যে তার ছবিটা চাইলে দেখতে পারো, তোমাদের বইতে আছে 2.01, যে প্রথমে একটা ট্রেন দেওয়া আছে এমন, যে এভাবে করে দিক চেঞ্জ করতেছে। তো তখন কি হবে, তখন কিন্তু দেখো তার যে কণাগুলো আছে প্রথম অবস্থায় সামনের দিকে চলতেছিল, আর দ্বিতীয় চিত্রতে একটু বাঁকা হয়ে চলতেছে, একই দিকে কিন্তু চলতেছে না। তাহলে এটা কি হবে না, এটা চলন গতি হবে না। কিন্তু যদি এমন হয় একটা প্লেন এভাবে চলতেছে, যে প্রত্যেকটা সময় কি হইতেছে, তার যে বিন্দুগুলো আছে বা অণুগুলো আছে সেগুলো একই দিকেই আছে, গতি একই দিকে আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, চলন গতি বলবো। তো এটা গেল হচ্ছে চলন গতি। এরপর একটা জিনিস হচ্ছে পর্যাবৃত্ত গতি, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে পরীক্ষায় প্রায় আসে, যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। এগুলো যদিও তোমাদের অনেকে জানা আছে, তা যারা নতুন আসবে তাদের জন্য দেখা দিতেছে এগুলো। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তো পর্যাবৃত্ত গতি কাকে বলে, যে কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে
একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আচ্ছা, তো এটার উদাহরণ কি হইতে পারে বলতে পারবা? পর্যাবৃত্ত গতির উদাহরণ কি হইতে পারে? আমাদের হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ড। আচ্ছা, হৃৎপিণ্ড এটা নর্মাল অবস্থায় থাকবে, যদি আমরা দৌড়াদৌড়ি করি বা ইয়ে করি, তখন হৃৎপিণ্ডের কিন্তু বিট চেঞ্জ হয়, সবসময় যদিও সেম থাকে না, কিন্তু নর্মাল ক্ষেত্রে বলতেই পারি যে হৃৎপিণ্ড গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে কি, ঘড়ির কাঁটার গতি। এটা কিন্তু তেমন একটা চেঞ্জ হয় না। ঘড়ি যদি ভালো ঘড়ি হয়, তখন এটা একদম পারফেক্ট উদাহরণ হতে পারে পর্যাবৃত্ত গতির। যে ঘড়ির সেকেন্ডের কাঁটা কি হয়, 60 সেকেন্ড পর পরই একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। আবার ঘন্টার কাঁটা কি করে বলতো, কতক্ষণ পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে ঘন্টার কাঁটা? 1 সেকেন্ড পর পর। 1 সেকেন্ড পর পর। তো চিন্তা করো যে ঘন্টার কাঁটা কতক্ষণ পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। ও, ঘন্টার কাঁটা। হ্যাঁ। আচ্ছা, আমি একটু সহজ করে দিই। 1 ঘন্টা পরেই হবে। 1 ঘন্টা পর পর। 1 ঘন্টা পর পর না কিন্তু। পরোটা ধর সেকেন্ডে কাটা, এটা মিনিটের কাটা, এটা ঘন্টার কাটা। তো ঘন্টার কাটা কি করে হতো, যে 12 ঘন্টা পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে না? যে আমি যদি এখান থেকে চিন্তা করি, তো তার এই পুরো পথ ঘুরে আসতে কত সময় টাইম লাগে? 12 ঘন্টা না, ঘড়িতে কিন্তু 24 ঘন্টা থাকে না, ঘড়িতে 12 ঘন্টা থাকে। তাহলে 12 ঘন্টা পর একবার ঘুরে আসে। আর মিনিটের কাটা 60 মিনিট পর একবার ঘুরে আসে। আর সেকেন্ডে কাটা 60 সেকেন্ড পর। তো এটা এমসিকিউতে আসতে পারে যে ঘন্টার কাটা একবার ঘুরে আসতে কত টাইম লাগে, আবার একবার ঘুরে আসতে কতটুকু কৌণিক দ্রুত অতিক্রম করে। এগুলো হায়ার ম্যাথে আছে। এরপর দোলনার গতিকেও বলা যায়, কারণ দোলনার গতি কি হয় দেখো তো, যে এটা ধরো সাম্যাবস্থা, মানে দোলনাটা এখানে স্থির থাকে। এখন আমি যদি কি করি, দোলনাকে টেনে এখানে নিয়ে আসি, তখন কি হবে, এখান থেকে আমি টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে দোলনা প্রথমে এদিকে যাবে, এরপর সাম্যাবস্থায় আসবে, কিন্তু এখানে কিন্তু থেমে যাবে না, সে কিন্তু আরেকটু দূরে যাবে, এদিকে যাবে। কারণ কি, তার এখানে এখানে যেহেতু আমি আনছি, তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। তো যখন আমি এখান থেকে ছেড়ে দিব, ওই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো এখানে আসার পর তার গতিশক্তি সর্বোচ্চ হবে। তো ওই গতিশক্তি নিয়ে সে আমার কি করবে, আর একটু দূর সে যাবে, তারপর এখানে আসবে, এখান থেকে এভাবে চলতে থাকবে। তো এই যে এই গতিকে কি বলা যায়, পর্যাবৃত্ত গতি বলা যায়। কারণ সে কিন্তু নির্দিষ্ট সময় পর পর দেখো, এই যে এই সাম্যাবস্থার যে বিন্দুটা আছে, এটাকে যদি আমি ও বিন্দু বলি, এই বিন্দুকে অতিক্রম করতেছে না নির্দিষ্ট সময় পর পর। এটা কি বুঝছো? হ্যালো? হ্যাঁ, জি বুঝছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে বলতে পারবো পর্যাবৃত্ত গতি, দোলনার গতি। আচ্ছা, এখানে একটা কথা মিসিং গেছে, এটা একটু লিখে নিতে হবে, যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বা একই দিকে একইভাবে, এটা লেখা লাগবে একটু।
আচ্ছা, তো পর্যায়বৃত্ত গতি গেল। এরপর কি আছে? সরল স্পন্দন গতি আছে। তো সরল স্পন্দন গতিটা হচ্ছে অনেকটা পর্যায়বৃত্ত গতির মতোই, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা বলতে পারবা? যে পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতির মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা কত? 5। বলতে পারবা পার্থক্যটা? না। আচ্ছা, বলতেছি আমি। সরল স্পন্দন গতি, এটাকে ইংরেজিতে কি বলে? সিম্পল হারমোনিক মোশন। তো তোমাদের বইতে বলা আছে, দেখো, যে সরল স্পন্দন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। এটি একটি বিশেষ ধরনের, মানে শুধুমাত্র কিছু স্পেশাল স্পেশাল কেসে হচ্ছে আমরা এটাকে সরল স্পন্দন বলতে পারবো, পর্যাবৃত্ত গতিকে। বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ হচ্ছে দিয়ে দিই, এটা প্রায় আসে। এটা হচ্ছে ঘড়ির যে পেন্ডুলাম আছে, পেন্ডুলাম তো চিনো? পেন্ডুলাম চিনো ঘড়ির? আচ্ছা, দেখবা যে কি কিছু বড় বড় ঘড়ি আছে, যে ঘড়ির নিচে কি থাকে? এখানে হচ্ছে একটা কাঁটার মতো জিনিস দুলতে থাকে, এই যে এদিক থেকে এদিকে এভাবে দুলে। দেখছো না এটা? জি। তো এই জিনিসটাকে হচ্ছে পেন্ডুলাম বলে। তো এর গতিও কি হবে? পর্যাবৃত্ত গতি হবে। এটা আসে এমসিকিউতে। আচ্ছা, সরল স্পন্দন গতি তাহলে কি জিনিস? এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা হচ্ছে স্পেশাল কেসে হবে। তো এটা তোমাদের বইতে যদিও বলা নাই। এটা হচ্ছে এমন যে যদি কি হয়, এখানে বস্তু দুলতেছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বস্তুর সাম্যাবস্থা, যে এখানে বস্তু স্থির থাকে। কিন্তু আমি যদি কি করি, বস্তুকে টেনে ছেড়ে দিই, তাহলে সে হচ্ছে দুলবে এভাবে, একবার এদিকে যাবে একবার এদিকে আসবে, এবার হচ্ছে দুলবে। এখন এখানে একটু লক্ষ্য করো তো, এখানে একটা কোণ উৎপন্ন হতেছে না? যে সাম্যাবস্থার সাথে যখন বস্তুটাকে আমি এখানে নিয়ে আসছি, তখন এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে না? এই কোণটাকে আমি থিটা বললাম। যে সাম্যাবস্থার সাথে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, যখন আমি কি করছি, বস্তুকে টেনে এই অবস্থানে নিয়ে আসছি। তো ধরো হচ্ছে এটা হচ্ছে এই অবস্থান, ও থেকে আমি এতে নিয়ে গেছি। তো এতে নিয়ে যাওয়ার ফলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এটাকে আমি থিটা বললাম। এটা নিয়ে তো সমস্যা নাই। তো এই কোণটা যদি কি হয়, এই কোণটা যদি 4 ডিগ্রি বা তার থেকে ছোট হয়, যে এই কোণটা যদি 4 ডিগ্রি বা তার থেকে ছোট হয়, তখন হচ্ছে আমাদের যে গতিটা পাওয়া যাবে সেটাকে হচ্ছে কি বলে? সরল স্পন্দন গতি বলে। বুঝা গেছে? আরেকবার একটু বলেন তো। আচ্ছা, এই যে এখানে সাম্যাবস্থা যেটা আছে, যে সাম্যাবস্থার সাথে যখন এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, থিটা বললাম আমি এটাকে, তাই আমি বস্তুকে কি করছি, বস্তুকে সাম্যাবস্থা থেকে এই অবস্থানে নিয়ে গেছি, টেনে নিয়ে আসছি। তো টেনে নিয়ে আসার ফলে কি হয়েছে, সাম্যাবস্থার সাথে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই যে এই কোণটাকে আমি থিটা জি। বললাম। তো এই থিটার মান যখন হচ্ছে কি 4 ডিগ্রি অথবা 4 ডিগ্রি থেকে ছোট হবে, তখন তাকে হচ্ছে সরল স্পন্দন গতি বলে। কেন বলে এটা আমি বলতেছি, আগে লিখে দিই যে থিটা যদি কি হয়, থিটা যদি লেস অর ইকুয়াল 4 ডিগ্রি হয়, 4 ডিগ্রি সমান অথবা ছোট হলে, তখন হচ্ছে কি বলবো, এটাকে আমরা সরল স্পন্দন গতি বলবো। সরল স্পন্দন গতি। কেন? কারণ দেখো, থিটা যখন 4 ডিগ্রি হবে, এখানে কিন্তু 4 ডিগ্রি থেকে বড় দেখাইতেছে চিত্রে। 4 ডিগ্রি আঁকাইলে হচ্ছে বোঝাই যাবে না, একদম লেগে যাবে একটার সাথে একটা। তো 4 ডিগ্রি নিলে কি হয়, এখানে যে বস্তুর গতি আছে, বস্তু তো এদিক থেকে এদিকে চলবে না এভাবে, একবার এদিকে যাবে, একবার হচ্ছে এদিক থেকে এদিকে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, এভাবে চলবে বস্তু। তো তখন যে বস্তুর যে চলার পথটা হবে, সেটা দেখবে সরল রেখার মতো হয়ে গেছে অনেকটা, যে এখানে যে রাস্তাটা,
এটা এমন সরল রেখার মতো হয়ে যাবে, মানে অনেকটা সরল রেখার মতো হয়ে যাবে। তো যেহেতু এই রাস্তাটা বা এই চলার পথটা সরল রেখার মতো হয়ে গেছে, এই জন্য এটাকে হচ্ছে সরল স্পন্দন গতি বলে। এটা তো বুঝতেছো যে এখানে কোণ যদি অনেক ছোট হয়ে যায়, তখন এই রাস্তাটা অনেক ছোট হয়ে যাবে না? জি। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই। যেমন আমাদের যে পৃথিবী, পৃথিবী কিন্তু গোলাকার। পৃথিবী হচ্ছে গোলাকার, কিন্তু যখন আমরা পৃথিবীর হচ্ছে সারফেসে দাঁড়াই বা ভূমিতে দাঁড়াই, তখন আমাদের কি পৃথিবী গোলাকার মনে হয়? মনে হয় না যে পৃথিবী না। সরু বা ফ্ল্যাট মনে হয়। কেন হ্যাঁ। মনে হয়? কারণ পৃথিবী হচ্ছে অনেক বড়। তো ওই বড় থেকে আমি যখন ছোট একটা অংশ কেটে নিই, তখন আমার কাছে কি মনে হয়? ওইটাকে তখন আমার কাছে হচ্ছে একটা ফ্ল্যাট বা হচ্ছে সরল রেখা মনে হয়। তো এখানেও সেম, এখানে যে বৃত্তটা আছে এটা কিন্তু অনেক বড় হবে। এই যে অনেক বড় একটা বৃত্ত হবে না এখানে? আমি যদি পুরো বৃত্ত চিন্তা করি, যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে কেন্দ্র করে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে কিন্তু অনেক বড় একটা বৃত্ত হবে। তো ওই বৃত্ত থেকে আমি যদি ছোট একটা অংশ কেটে নিই, সেটাকে আমার কি মনে হবে? সরল রেখা মনে হবে না? তো বৃত্ত কিন্তু সরল রেখা না, বৃত্ত কিন্তু বৃত্তাকার হয়। তো এজন্যই যখন আমি এটাকে 4 ডিগ্রি বা 4 ডিগ্রি ছোট নিব, তখন এখানে যে পথটা হবে সেটা সরল রেখার মতো হবে। তো এই জন্য এটাকে কি বলে? সরল স্পন্দন গতি বলে। বুঝা গেছে? জি। এটা হচ্ছে মেন পার্থক্য। আচ্ছা, তো এইটা গেল তাহলে। এখন এরপর যে টপিকটা সেটা হচ্ছে স্কেলার আর ভেক্টর রাশি। তো এটা তুমি জানো যে স্কেলার রাশি কি জিনিস, এরপর ভেক্টর রাশি কি জিনিস। তো আমি একটু পড়াই দিই, কারণ অনেকে আছে এগুলো পড়ায় নাই। স্কেলার ও ভেক্টর রাশি। আমরা আজকে ম্যাথে যাব না, ম্যাথে হচ্ছে আমরা একটু পরে যাব। যে বেসিক জিনিসগুলো আছে এগুলো আগে শিখে নিই, এরপর হচ্ছে ম্যাথে যাব। আচ্ছা, তো প্রথম হচ্ছে স্কেলার। আচ্ছা, স্কেলার আগে বোঝার আগে রাশি কি জিনিস বলতে পারবা? বা রাশি কাকে বলে? রাশি কাকে বলে বা রাশি কি জিনিস বলতে পারবা? না, ঠিক জানি না। আচ্ছা, রাশি হচ্ছে আমাদের যে আশেপাশে যা কিছু আছে, আমাদের আশেপাশে তো অনেক কিছু আছে, তো এর মধ্যে যা যা হচ্ছে আমরা পরিমাপ করতে পারি, যে আমাদের চারপাশের যা কিছুই আমরা পরিমাপ করতে পারি, তাকে রাশি বলে। তাহলে বলো তো আমরা কি কি পরিমাপ করতে পারি? অনেক কিছু কিন্তু আছে এমন, যেটা আমরা পরিমাপ করতে পারি চাইলে। বলো। যেমন কি? আমরা একটা বস্তুর ভর পরিমাপ করতে পারি না? যে বস্তুটার জি। কত কেজি, 5 কেজি 6 কেজি, ভর পরিমাপ করতে পারি। এরপর হচ্ছে ওজন পরিমাপ করতে পারি। আচ্ছা, ওজন আর ভর কিন্তু সেম না, এটা কি জানো? জি, জানি। ওই ওজন হচ্ছে পৃথিবীর, মানে পৃথিবীর আমাদের যে আকর্ষণ বলে কাজ করে আর কি। হ্যাঁ, পৃথিবীর আকর্ষণ যে শক্তি। আকর্ষণ বলে কোনো একটা বস্তুকে টানে, বা পৃথিবী যে বলে টানে একটা বস্তুকে, এটা হচ্ছে ওজন। আর ভর কি জিনিস? ভর হচ্ছে মানে ওই বস্তুটা যতগুলা কণা দিয়ে তৈরি আর কি, সেটা ভর হচ্ছে বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। তাহলে এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ওজন। এরপর দৈর্ঘ্য। আমরা একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এরপর ক্ষেত্রফল পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি। এরপর আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তো এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি। তো যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তারা কি হবে? রাশি হবে। আর যাদেরকে পরিমাপ করতে পারি না তারা রাশি হবে না। তো পরিমাপ করতে পারি না,
এমন কি কি জিনিস আছে বলো তো, কোন জিনিসকে প্রয়োগ করা যায় না? বলতে পারবা? যেমন সমুদ্রে সমুদ্রের পানি ওটা তো চাইলে যে প্রয়োগ করা কয়টা যাবে। এরকম, এরকম পরিমাপ করা যাবে না, কিন্তু অল্প কয়েকটারে লিটার লিটারে পরিমাপ করা যাবে। ওটা চাইলে প্রয়োগ করা যায়, যে আমি এটা অনুমান করে প্রয়োগ করতে পারি, যে আমি ধরো পানির ঘনত্ব জানি, এরপর হচ্ছে ওই সমুদ্রটার আয়তন জানি, তাহলে এখান থেকে আমি ভর প্রয়োগ করতে পারবো যে কতটুকু আছে, ওটা প্রয়োগ করা যাবে। আচ্ছা, যেমন হচ্ছে কি, আমি যদি দুঃখের কথা বলি, দুঃখকে প্রয়োগ করা যায়? না, দুঃখ কিন্তু প্রয়োগ করা যায় না। এরপর হচ্ছে আনন্দ, এগুলো কিন্তু প্রয়োগ করা যায় না। তাহলে এগুলো কি রাশি হবে? না এটা হবে না। এগুলো হচ্ছে রাশি হবে না। তো এটা হচ্ছে পার্থক্য, যে যাদেরকে আমরা প্রয়োগ করতে পারি তাদেরকে রাশি বলে, আর যাদেরকে প্রয়োগ করা যায় না তাদেরকে রাশি বলে না। এখন রাশি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কোনটা আর ভেক্টর রাশি কোনটা বলতে পারবা? স্কেলার রাশি হচ্ছে যেটা শুধু মান আছে, আর ভেক্টর রাশি যেটার মান আর দিক উভয় আছে। হ্যাঁ, এটা স্কেলার, এটা হচ্ছে ভেক্টর। তো যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, সংজ্ঞা আমি লিখে দিই এখানে, যে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। তাকে কি বলে? স্কেলার রাশি বলে। তো এখান থেকেও এমসিকিউতে আসে, আবার এই সংজ্ঞাগুলো কিন্তু প্রায় আসে, যে স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে, এগুলো জ্ঞানমূলকে আসে। তো ওটা ভালো মতো মনে রাখতে হবে। আর সংজ্ঞা যে তোমাকে হুবহু মুখস্থ করতে হবে এমন কিন্তু না। সংজ্ঞার মেইন টপিকটা কি ওটা যদি তুমি বুঝো, এরপর তুমি নিজের মতো বুঝে লিখলে হবে, নিজের ভাষায় লিখলে হবে। অনেকে সংজ্ঞা মুখস্থ করে, এরপর অনুধাবনমূলক কোশ্চেন মুখস্থ করে, কোনো কিছু মুখস্থ করার জিনিস না। আচ্ছা, ভালোভাবে সৃজনশীলে অনেকগুলা এক্সট্রা লাইন মানে বাড়তি লাইন থাকে, সেগুলা কি না দিলেও চলবে নাকি শুধু বুঝাইতে পারলেই হয়েছে? তুমি তোমার নিজের মতো বুঝতে পারলে হবে। যে ধরো আমি তোমাকে বললাম যে ত্বরণ কি জিনিস, এটা বুঝাই বলো। এখন তোমাকে এটা বইয়ের মতো একদম হুবহু লিখতে হবে না। তুমি ত্বরণ বলতে যা বুঝো ওটা ঠিক মতো বুঝাই বলতে পারলে হচ্ছে স্যার তোমাকে ফুল মার্ক দিবে। বইয়ের মতো লিখলে হবে না। বইয়ের মতো লিখলে মার্ক দিবে ঠিক আছে, কিন্তু এগুলো তো মুখস্থ করার জিনিস না। জি। আচ্ছা, এটা আমি সামনে দেখাবো, সমস্যা নেই, যে কিভাবে হচ্ছে আনসার করতে হয় সৃজনশীলে। তো স্কেলার রাশির উদাহরণ কি কি হতে পারে বলো তো? স্কেলার রাশি যাদেরকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের পরিবর্তন হয়, যেমন হচ্ছে ভর। ভরকে পরিমাপ করার জন্য আমার কি লাগে? শুধুমাত্র মান লাগে না? যে 5 কেজি জি। 6 কেজি, দিক কিন্তু লাগে না। আমরা কিন্তু বলি না যে এত এই দিকে 5 কেজি বা পশ্চিম দিকে 5 কেজি, এভাবে কিন্তু বলি না। আমরা শুধু বলি 5 কেজি। এরপর দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা স্কেলার রাশি, যে 5 মিটার 6 মিটার এভাবে বলি কিন্তু। এরপর তাপমাত্রা, তাপমাত্রা একটা স্কেলার রাশি, যে 20 ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াস, তো ইত্যাদি। এমন আরো অনেক স্কেলার রাশি আছে, যেমন কাজ, এরপর হচ্ছে সরি দূরত্ব। আচ্ছা, তাহলে ভেক্টর রাশি কাকে বলবো? যাকে প্রকাশ করার জন্য মান আর দিক উভয় লাগে, যে যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক। আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসের সাথে সাথে নোট করবে।
ক্লাসের সাথে নোট করে ফেললে পরে হচ্ছে আবার নোট করা লাগবে না, আর মনোযোগও থাকবে। যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয়। তোমার কি নোট করা আছে এগুলো সবগুলা? জি স্যার, নোট করা আছে, আচ্ছা। এখন আবার করতেছি, হ্যাঁ, নোট করলে যেগুলো নাই আর কি। তাহলে মনোযোগ থাকবে। যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। নোট কিন্তু পরীক্ষার আগে অনেক কাজে লাগবে, কারণ পরীক্ষার আগে তুমি এত বড় বই পড়ে শেষ করতে পারবে না, তখন নোট পড়ে পরীক্ষা দিতে যেতে হবে। আর ভালো মতো নোট করা থাকলে তোমার এমসিকিউ পড়া লাগবে না, কারণ আমি কখনো এমসিকিউ পড়তাম না, শুধু নোট পড়ে যেতাম, জিনিসগুলো বুঝে যাইতাম, এরপর এমসিকিউ যা আসতো ওইটা আমি বুঝে থেকে পারতাম। তো ভালো মতো বুঝে যাওয়া লাগবে। অনেকে এমসিকিউ মুখস্থ করে, এমসিকিউ মুখস্থ করার জিনিস না, তুমি কয়টা মুখস্থ করবা? একটা চ্যাপ্টারে 200টা 300টা করে থাকে, তাহলে ফিজিক্সে কত হবে? 4000-এর মতো। আচ্ছা, তো ভেক্টর রাশি কি হইতে পারে? প্রথমে হচ্ছে ওজন। ওজন কিন্তু একটা ভেক্টর রাশি, কেন বলতে পারবা? ওজন, বল, বেগ, ত্বরণ, এর প্রত্যেকেই ভেক্টর রাশি। বলতে পারবা কেন? ওজন একটু কারণ ভিন্ন। ওজন এক প্রকার বল, আর বলেরও দিক আছে। হ্যাঁ, ওজন কিন্তু নির্দিষ্ট দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে। এজন্য যেহেতু একটা দিকও আছে, তাহলে এটাকে আমরা ভেক্টর রাশি বলবো। এরপর বল। বলে কিন্তু আমাদের দিক সহ বলতে হয়, যে আমি ডান দিকে বা বাম দিকে হচ্ছে এত নিউটন বল দিছি। এরপর বেগেরও সেম একটা দিক থাকে, যে পশ্চিম দিকে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। সেম ভাবে ত্বরণের কি থাকে? দিক থাকে। তো এই জন্য এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এরকম আরো উদাহরণ আছে, যেমন সরণ, তারপর হচ্ছে যে টর্ক, ইত্যাদি অনেক জিনিস আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। পরবর্তী চ্যাপ্টারগুলোতে গেলে আমি বলে দিব যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। আচ্ছা, এখন ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য একটা সিস্টেম আছে, এটা যদিও এখানে এত বেশি লাগবে না, তা একটু দেখাই দিই যে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। ভেক্টর রাশির প্রকাশ। তো সাধারণত দেখবা যে আমাদের যে স্কেলার রাশিগুলো আছে, স্কেলার রাশিগুলোকে হচ্ছে নর্মাল ভাবে প্রকাশ করা হয়, যে ভরকে হচ্ছে কি দ্বারা, এম দ্বারা প্রকাশ করা হয়, তো দৈর্ঘ্যকে হচ্ছে এল দ্বারা। তো এদেরকে হচ্ছে বোল্ড করে প্রকাশ করা হয় না, নর্মাল ভাবে প্রকাশ করা হয়। আর ভেক্টর রাশিগুলোকে বোল্ড করে প্রকাশ করা হয়, যেমন ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। তো দেখবা যে এটা একটু বোল্ড করে করা, যে একটু মোটা করে। তো দৈনন্দিন জীবনে তো হচ্ছে আমরা যখন হাতে লিখবো তখন তো আমরা বোল্ড করে লিখতে পারবো না। তো হাতে লেখার ক্ষেত্রে হচ্ছে ভেক্টর রাশিগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতে পারবা? একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যে ধরো আমি যদি বল দেখি, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, তো বলের উপর একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যে এটা একটা ভেক্টর রাশি। এরপর বেগ, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি এর উপর একটা তীর চিহ্ন দেওয়া হয়। এরপর ত্বরণ, এভাবে কি দেওয়া হয়? একটা তীর চিহ্ন দিয়ে হচ্ছে বোঝানো হয় এটা একটা ভেক্টর রাশি। আর যারা স্কেলার রাশি তাদের উপর হচ্ছে কোনো তীর চিহ্ন দেওয়া লাগে না। আর যখন বইতে দেখবা যে স্কেলার রাশিগুলোকে হচ্ছে নর্মাল ভাবে লেখা হয়, আর ভেক্টর রাশিগুলোকে হচ্ছে বোল্ড করে লেখা হয়। এটাই হচ্ছে পার্থক্য। বুঝা গেছে? জি স্যার। আর এভাবে অনেক সময় প্রকাশ করা হয় যে এটা একটা ভেক্টর, ধরো এটাকে আমি বল বললাম, যে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা হচ্ছে একটা বলকে রিপ্রেজেন্ট করতেছে। তো এই যে তীর চিহ্নটা আছে বা এই রেখাটা আছে, এই রেখাটার দৈর্ঘ্যটা কি করবে? দৈর্ঘ্যটা নির্দেশ করবে হচ্ছে বলের মান কত। আর তীর চিহ্ন যে দিক আছে, যে এটা নির্দেশ করবে হচ্ছে বলের দিক কোন দিকে। তখন আমি কি বলছি? যে রেখার দৈর্ঘ্য, দৈর্ঘ্য নির্দেশ করবে হচ্ছে বলের মান, যে বলের মান কত। আর এই যে তীর চিহ্ন যেদিকে নির্দেশ করে আসছে ওইটা কি নির্দেশ করবে? বলের দিক।
লিখে দিই, তীর চিহ্নের দিক বলের দিক নির্দেশ করবে। তো ভেক্টর কিন্তু আমাদের হায়ার ম্যাথে মনে হয় আছে, শর্ট সিলেবাসে কি আছে এই চ্যাপ্টারটা? না, নাই। আচ্ছা, এটা কিন্তু থাকা উচিত ছিল, কারণ ইন্টারে গেলে দেখবে ফিজিক্সেও ভেক্টর আছে, আবার ম্যাথেও ভেক্টর আছে, দুই জায়গাতে। তীর চিহ্নের দিকে বলের দিক নির্দেশ করে। তাহলে বোঝা গেছে যে আমাদের তীর চিহ্নটা আছে, এটা পুরোটা নির্দেশ করবে হচ্ছে বলের মান কত, আর দিকটা নির্দেশ করবে বলটা কোন দিকে কাজ করতেছে। তো ভেক্টর করছে এভাবে প্রকাশ করা হয়, এটা তীর চিহ্ন দিয়ে। বুঝা গেছে এটা? জি। আচ্ছা, তো এখানে আরো কিছু জিনিস আছে, ওগুলো আমরা পড়ে পরের দিন থেকে হচ্ছে আমরা ম্যাথ শুরু করবো। এই চ্যাপ্টারে তেমন ম্যাথ নাই, এই চ্যাপ্টার একটু বোরিং মনে হতে পারে। চ্যাপ্টার হচ্ছে স্যার, চ্যাপ্টার এই চ্যাপ্টারটার পরে একটু চতুর্থ অধ্যায় করে দিন, চতুর্থ চ্যাপ্টারটা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। চতুর্থ ওই চ্যাপ্টারে কাজ, হচ্ছে আমরা কাজ ক্ষমতা ও শক্তি শক্তির। করবো। কাজ শক্তি ও ক্ষমতা। আচ্ছা, এরপর হচ্ছে কি দূরত্ব ও সরণ। এগুলো যদিও জানা আছে অনেকের, তাই আমি দেখাই দিই যে দূরত্ব কি জিনিস আর সরণ কি জিনিস। তো দুইটার মধ্যে একদম একটা বেসিক পার্থক্য আছে দূরত্ব আর সরণের মাঝে, বলতে পারবা কি? স্যার, একটু ভুলে গেছি আর কি, শিওর না, মানে জানি না, আচ্ছা, মানে দূরত্ব হচ্ছে শিওর না। স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। এটা হচ্ছে মেন পার্থক্য এদের মধ্যে, যে দূরত্বকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান লাগে, আর সরণকে প্রকাশ করার জন্য মান আর দিক দুইটাই লাগে। তাহলে আমরা সংজ্ঞা কিভাবে লিখতে পারবো? আচ্ছা, এটা সংজ্ঞা এভাবে না লিখলে হবে, এটা আমি বুঝাই দিই শুধু, যে দূরত্ব কি জিনিস আর সরণ কি জিনিস। তো ধরো একটা বিন্দু আছে এ বিন্দু, আর আচ্ছা এ ধরো হচ্ছে বিন্দু না, ধরো একটা জায়গা ধরো, যে একটা জায়গা হচ্ছে এ আর একটা জায়গা হচ্ছে বি। এখন তুমি এ থেকে বিতে যাও, তো এ থেকে বিতে যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে একটু আঁকা বাঁকা রাস্তা, একটু ঘুরে যাওয়া লাগে, আর আরেকটা রাস্তা সরাসরি হচ্ছে এ থেকে বিয়ের দিকে, একদম সোজা রাস্তা, এ থেকে বিয়ের দিকে একদম সোজা রাস্তা। তো এই যে এ থেকে বিয়ের দিকে যেটা আঁকা বাঁকা রাস্তা আছে, এটা কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে হচ্ছে এ থেকে বিয়ের দূরত্ব। আর সোজা যে রাস্তাটা গেছে এ থেকে বিতে, এটা নির্দেশ করবে কি? সরণ, যে এ থেকে বিয়ের সরণ, কারণ এখানে দিক আছে যে সোজা হচ্ছে এ থেকে বিয়ের দিকে, এখানে কিন্তু এ থেকে বিয়ের দিকে না, নিচেরটা। নিচেরটা কিন্তু দিক চেঞ্জ হচ্ছে অনেকবার, যে একবার এদিকে গেছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, এমন। তো ওটা কিন্তু সরণ হবে না, কারণ ওখানে দিক কিন্তু ফিক্স না, দিক চেঞ্জ হতেছে। আর এ থেকে বিয়ের দিকে যেটা, এটা সরাসরি কোন দিকে গেছে? ডান দিকে গেছে, নির্দিষ্ট দিকে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সরণ। তো সরণটা কি হয়? সরণটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে হয়, একটা নির্দিষ্ট দিক থাকে, এই জন্য সরণটা ভেক্টর রাশি। আর দূরত্বের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট দিক থাকে না, এই জন্য দূরত্বকে কি বলা হয়? স্কেলার রাশি বলা হয়। এটা হচ্ছে পার্থক্য। বুঝা গেছে? জি। আচ্ছা, তো এখানে এমসিকিউতে আসে যে সরণের মাত্রা কি আর দূরত্বের মাত্রা কি, এটা প্রায় আসে। তো মাত্রাটা আমি লিখে দিই। মাত্রা কি জিনিস ওটা তো জানো। আমি বলি, মাত্রা হচ্ছে যে তোমরা প্রথম চ্যাপ্টারে কি পড়ছো ফিজিক্সে? ওই স্যার, মাত্রা, চ্যাপ্টারে পড়ো না। ওই যে মানে মাত্রা কি সেটা জানি না, কিন্তু মাত্রা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয় আর কি। হ্যাঁ, যেমন
সময় এস, এস যে মাত্রা এখানে টি লেখা হয়। হ্যাঁ, মাত্রা মানে হচ্ছে যে ডাইমেনশন, যে আমি যেটাকে ইউজ করতেছি এটা পাওয়ার কত বা ঘাত কত। যে আমি যদি দৈর্ঘ্যের মাত্রা কি, যদি বলি দৈর্ঘ্য মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থ, মানে এল দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, ওইখান থেকে এল দ্বারা প্রকাশ করা হয়। এরপর সময় ক্ষেত্রে যেটা বললাম, যে সময়ের ইংরেজি হচ্ছে টাইম, টাইম থেকে টিটা আসছে, টাইম থেকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এরপর ভর, ভরের ইংরেজি কি বলতো, বলতে পারবা ভরের ইংরেজি কি? ওয়েট। ওয়েট না, ওয়েট হচ্ছে ওজন ইংরেজি, ভরের ইংরেজি হচ্ছে মাস। তো এই যে মাস থেকে হচ্ছে ভরকে দেখবে এম দ্বারা প্রকাশ করা হয়, মানে ভরের মাত্রা সমীকরণে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এরপর আর কি আছে, আচ্ছা আর যেগুলো সামনে লাগবে আমি দেখাই দিব। তো এক্ষেত্রে স্মরণ, স্মরণ বা দূরত্ব, এরা কি প্রত্যেকের দৈর্ঘ্য নির্দেশ করতেছে না? আমরা স্মরণ জি। কিভাবে প্রয়োগ করি, যে 500 মিটার বা 1000 মিটার, দূরত্ব সেম যে 2 কিলোমিটার 3 কিলোমিটার, এভাবে প্রয়োগ করি। তো এরা আসলে কি দৈর্ঘ্য প্রয়োগ করতেছে, মানে দৈর্ঘ্যের একক। তো এই জন্য স্মরণকে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়, স্মরণের মাত্রা হচ্ছে এল, আর দূরত্বের মাত্রা হচ্ছে এল। তবে পার্থক্য আছে একটু, যে স্মরণ যেহেতু ভেক্টর রাশি, এই জন্য স্মরণকে হচ্ছে বোল্ড করে প্রকাশ করা হয়। তবে স্মরণের মাত্রা কি হবে, এল। তো এটা একটু বোল্ড করে হবে, তার পাশে লিখে দিই, এটা হচ্ছে ভেক্টর। আর দূরত্বের ক্ষেত্রে এটা নর্মালি প্রকাশ করা এল দ্বারা, স্কেলার। আর আরেকটা ব্যাপার মনে রাখবা, যে মাত্রাকে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। আমরা যখনই কোনো কিছু মাত্রা সমীকরণ লিখবো তখন সেটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। তো এটা এখানে থার্ড ব্র্যাকেট হবে, এখানে থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেট দ্বারা হচ্ছে মাত্রা বোঝায়। বুঝা গেছে? জি। আচ্ছা, এরপরে দ্রুতি আর বেগ, এদের পার্থক্য বলতে পারবা? তুমি যদি দূরত্ব আর সরণ বুঝো তাহলে দ্রুতি আর বেগ বুঝবা। দ্রুতি, দ্রুতি হয়েছে দূরত্বের পরিবর্তনের হার, হ্যাঁ আর বেগ হয়েছে সরণের পরিবর্তনের হার। হ্যাঁ, এটাই পার্থক্য, যে দ্রুতি হচ্ছে কি স্কেলার রাশি, যেহেতু দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগ হচ্ছে ভেক্টর। তাই সময়গুলো লিখে দিই, যে দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। তা হার মানে কি বলতে পারবা, যে আমরা যে হার বলতেছি? হার বা রেট জিনিসটা কি? সময়ের সাথে সাথে যতটুকু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সময় সাপেক্ষে যদি কোনো কিছু পরিবর্তন হয় তখন সেটাকে হার বলে। আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি, যে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনকে হচ্ছে দ্রুতি বলে, আর সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের পরিবর্তনকে হচ্ছে বেগ বলে। তো তাহলে যেহেতু সময় সাপেক্ষে বের করতেছি, তো ধরো এমন আছে যে এ থেকে বি এর দিকে আগ্রহণটা হয়নি, দুইটা রাস্তা আছে এ থেকে বিতে যাওয়ার। যদি আমি সোজা যাই তখন সেটা হবে ধরো 500 মিটার, আর যদি আমি আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাই তখন সেটা হবে 750 মিটার। তো প্রথম ক্ষেত্রে ধরো আমি বললাম যে 2 মিনিট টাইম লাগে, আর এখানে ধরো 4 মিনিট টাইম লাগে, যেখানে প্রয়োজনীয় সময় হচ্ছে 2 মিনিট, আর এখানে প্রয়োজনীয় সময় হচ্ছে 4 মিনিট। এখন আমি তোমাকে বললাম বেগ কত আর দ্রুতি কত, তাহলে কিভাবে বের করব? প্রথমে যদি আমরা বেগ বের করি,
বেগ সমান কি হবে? সরণ বাই সময় না? জি কারণ সময় সাপেক্ষে বের করতেছি, সময় সাপেক্ষে সরণের পরিবর্তন, এটা হচ্ছে বেগ। তাহলে সরণ কত? 500 মিটার। এই যে এ থেকে বিতে সোজা যেটা, ওটা তো সরণ। আর আঁকা সরণ বাঁকা যেটা সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব তাহলে 500কে আমি যদি সময় দ্বারা ভাগ করি, সময় কত? 2 মিনিট। তো এটাকে 2 60 মিনিট নেওয়া লাগবে। তাহলে 2 × 60, তাহলে কত হয় এটা? এটা হবে 4.167 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগের একক তো জানা আছে। বেগের একক কি? ms ইনভার্স টু ms ইনভার্স মিটার পার সেকেন্ড। বা এটা কিভাবে লেখা যায় তুমি যেটা বলতেছো, ms−1। এটা দ্বারা কি বোঝায়? যে মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কত মিটার যাইতেছে। এই যে 4.167 মানে কি? যে প্রতি সেকেন্ডে 4.167 মিটার করে যাইতেছে জি প্রতি একক সেকেন্ডে। এরপর যদি দূরত্ব বের করি, দূরত্ব সমান কি? সরি, দূরত্ব না, দ্রুতি। দ্রুতি সমান হচ্ছে দূরত্ব দূরত্ব বাই সময় এক সময়। তাহলে এখানে দূরত্ব কত এ থেকে বি এর? 750 মিটার। আর টাইম কতটুকু লাগছে? 4 মিনিট বা 4 × 60 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে কত আসে? 750/4 × 60, 3.125 মিটার পার সেকেন্ড। তো দুইজনের একক কিন্তু সেম, মিটার পার সেকেন্ড, যে প্রতি একক সেকেন্ডে। আচ্ছা, তাহলে দ্রুতি আর বেগ তো বোঝা গেছে। এখন দ্রুতির মাত্রা কি হবে আর বেগের মাত্রা কি হবে বলতে পারবা? দোনোটারই একই হবে mt ইনভার্স 1 এমটি হবে না m দ্রুতির মাত্রা আর বেগের ও মাত্রা। m ভর আচ্ছা, ভর ভর বেগ তো হচ্ছে কি? m মিটার না পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে হচ্ছে কি করা যায়, মানে একক থেকে হচ্ছে আমার মাত্রা বের করা যায়। তো মিটার, মিটার কিসের একক? ভরের ভরের একক? ওই দৈর্ঘ্যের না একক? না মিরাজ সরি লেন্থ হ্যাঁ, দৈর্ঘ্যের একক। তাহলে এটার জন্য হবে এল। আর পার সেকেন্ড, সেকেন্ড হচ্ছে সময়ের একক, তাহলে এটার জন্য হবে টি, টি−1। বুঝা গেছে? জি তাহলে এল টি−1, এটা হবে এল টি−1। পার্থক্য হচ্ছে একটা ভেক্টর একটা স্কেলার, এটাই পার্থক্য। তাহলে বেগ কি জিনিস আর দ্রুতি কি জিনিস এটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, জি তো আজকে এতটুকুই থাকুক। এরপর হচ্ছে আমরা ত্বরণ আর মন্দন কি এটা দেখবো। এরপর হচ্ছে ম্যাথ শুরু করবো এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার এত বেশি বড় না, আর এই চ্যাপ্টার ম্যাথগুলো একদমই সহজ। যে গতির কয়েকটা সমীকরণ আছে, ওই গতির সমীকরণগুলো দিয়ে হচ্ছে ম্যাথ করে ফেলা যায় সবগুলো ম্যাথ। তো আজকে এতটুকুই থাকবে।